আমাদের চারপাশের এই যে ডিজিটাল দুনিয়া এর ভেতরে কিন্তু কিছু সাইলেন্ট হিরো মানে নীরব নায়ক সারাক্ষণ কাজ করে যাচ্ছে। ডিজিটাল ঘড়ি থেকে শুরু করে আমাদের শক্তিশালী কম্পিউটার পর্যন্ত সবকিছুই কিন্তু নির্ভর করে ছোট্ট কিন্তু অসাধারণ একটা সার্কিটের ওপর। এর নাম ডিজিটাল কাউন্টার। চলুন আজ এই ডিজিটাল জগতের নায়কদের পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক। কখনো কি ভেবে দেখেছি আমরা আমাদের স্মার্টফোন বা ল্যাপটপ কিভাবে সেকেন্ডের 1000 ভাগের এক ভাগও একদম নিখুঁতভাবে গণনা করে ফেলে? এর পেছনের মূল শক্তিটাই হলো কাউন্টার। তো রহস্যটা কি এর পেছনে? চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। একদম সহজ করে বললে একটা ডিজিটাল কাউন্টার হলো এমন একটা সার্কিট যা ফ্লিপফ্লপ নামের কিছু বেসিক জিনিস দিয়ে তৈরি, আর এটা প্রত্যেকটা ক্লক পালস বা সিগন্যালকে গুণে রাখে। মানে প্রতিটা টিক শব্দে একটা করে সংখ্যা বাড়ে, অনেকটা ডিজিটাল অ্যাবাকাসের মতো আর কি। আর এর ব্যবহার বলা যায় সবখানে। আমাদের হাতের ডিজিটাল ঘড়ি থেকে শুরু করে কম্পিউটারের মেমোরি পর্যন্ত কাউন্টারই কিন্তু সবকিছুকে সচল রাখছে। এটা শুধু সময় গণনা করে না, ডেটার যে প্রবাহ সেটাও একদম নিখুঁতভাবে কন্ট্রোল করে। আচ্ছা, কাউন্টার ডিজাইনের সবচেয়ে সহজ আর স্বাভাবিক যে পদ্ধতি সেটা হলো এসিঙ্ক্রোনাস কাউন্টার। এটাকে আবার রিপল কাউন্টারও বলা হয়। এর কাজ করার ধরনটা অনেকটা ঢেউয়ের মতো, যা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ে। ব্যাপারটা বোঝার জন্য ডমিনোর কথা ভাবা যাক। একটার পর একটা সাজানো আছে। প্রথমটাকে টোকা দিলে কি হয়? ওটা পরেরটাকে ফেলে দেয়, সেটা আবার তার পরেরটাকে। এই যে একটা চেইন রিয়াকশন, রিপল কাউন্টারও কিন্তু ঠিক এভাবেই কাজ করে। টেকনিক্যালি বলতে গেলে এখানে সবগুলো ফ্লিপফ্লপ একসাথে কাজ করে না। প্রথম ফ্লিপফ্লপটা বাইরের ক্লক সিগন্যাল পায়, আর সেটার আউটপুট গিয়ে পরেরটাকে চালু বা ট্রিগার করে। সিগন্যালটা যেন সার্কিটের মধ্যে দিয়ে একটা ঢেউয়ের মতো বয়ে যায়। তাহলে পুরো প্রক্রিয়াটা কিন্তু ধাপে ধাপে ঘটছে। প্রথম ফ্লিপফ্লপটা কাজ শেষ করার পরেই কেবল দ্বিতীয়টা সিগন্যাল পায়, তারপর দ্বিতীয়টার পর তৃতীয়টা, এভাবেই চলতে থাকে। এই ধারাবাহিক প্রক্রিয়াটার জন্যই এর নামটা একদম সার্থক, তাই না? তো এই ডিজাইনের সবচেয়ে বড় আকর্ষণটা কি? অবশ্যই এর সরলতা। এটা তৈরি করা সোজা, খুব বেশি যন্ত্রাংশ লাগে না, আর খরচও অনেক কম। এ কারণে অনেক সাধারণ কাজের জন্য এটাই কিন্তু বেস্ট অপশন। কিন্তু এই সরলতার একটা দামও দিতে হয়, আর সেই দামটা হলো গতি। এখানেই অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের একটা বড় দুর্বলতা বেরিয়ে আসে। সমস্যাটা হলো ক্রমবর্ধমান বিলম্ব বা ডিলে। যেহেতু প্রত্যেকটা ফ্লিপফ্লপ তার আগেরটার জন্য অপেক্ষা করে, তাই সিগন্যালটা পুরো সার্কিট জুড়ে ছড়িয়ে পড়তে বেশ কিছুটা সময় লেগে যায়, আর এই দেরিটা সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। এই সমস্যার গোড়ায় আছে একটা জিনিস যাকে বলে প্রপাগেশন ডিলে। প্রত্যেকটা ফ্লিপফ্লপের আউটপুট বদলাতে খুব সামান্য একটু সময় লাগে, যা ন্যানোসেকেন্ডে মাপা হয়। যদিও একা একা এটা কিছুই না, কিন্তু সব একসাথে হলে এটা একটা বড় সমস্যা তৈরি করে ফেলে। ব্যাপারটা একটু ভেঙে বলি। ধরুন প্রত্যেকটা ফ্লিপফ্লপের 10 ন্যানোসেকেন্ড করে ডিলে আছে। তাহলে একটা 3 বিটের কাউন্টারে কি হবে? শেষ ফ্লিপফ্লপটা প্রথমটার চেয়ে 30 ন্যানোসেকেন্ড পরে আপডেট হবে। হাই স্পিড সিস্টেমে এই সামান্য দেরিও কিন্তু গণনার নির্ভুলতাকে একদম নষ্ট করে দিতে পারে। তো এই বিলম্বের সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা একটা দারুণ উপায় বের করেছেন, সিঙ্ক্রোনাস কাউন্টার। এর মূল উদ্দেশ্য হল সবাইকে একসাথে একদম পারফেক্ট তালে চালানো। এখানে অর্কেস্ট্রার উদাহরণটা কিন্তু একদম পারফেক্ট। ওখানে যেমন একজন কন্ডাক্টর সবাইকে একসাথে পরিচালনা করেন, সিঙ্ক্রোনাস কাউন্টারেও ঠিক তেমনি একটা কমন ক্লক সিগন্যাল সব ফ্লিপফ্লপকে একই সময় ট্রিগার করে। তার মানে মূল পার্থক্যটা হলো এখানে কোনো রিপল বা ঢেউয়ের ব্যাপার নেই। সব ফ্লিপফ্লপ একটাই ক্লক পালসের জন্য অপেক্ষা করে এবং একই মুহূর্তে তাদের অবস্থা পরিবর্তন করে। ফলে কোনো ক্রমবর্ধমান বিলম্ব বা ডিলে তৈরি হয় না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্ট্রোল লজিকের ব্যবহার। একটা কমন ক্লক যদিও সবাইকে সিগন্যাল দেয়, কিন্তু কিছু অতিরিক্ত অ্যান্ড গেট ঠিক করে দেয় যে কোন ফ্লিপফ্লপটা পরের ক্লক পালসে কাজ করবে আর কোনটা করবে না। আর এটাই একে এতটা দ্রুত আর নির্ভরযোগ্য করে তোলে। তো এখন সময় এসেছে এই দুটো ডিজাইনকে মুখোমুখি দাঁড় করানোর। এটা ইঞ্জিনিয়ারিং জগতের একটা ক্লাসিক ট্রেড অফ। একদিকে আছে গতি আর নির্ভরযোগ্যতা, আর অন্যদিকে আছে সরলতা আর খরচ। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার সহজ আর সস্তা কিন্তু ধীর। অন্যদিকে সিঙ্ক্রোনাস কাউন্টার কিন্তু মারাত্মক ফাস্ট আর নির্ভরযোগ্য, কিন্তু এর ডিজাইন বেশ জটিল আর খরচও বেশি। সুতরাং মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রয়োজনের ওপর। যদি গতিটাই প্রধান চিন্তা না হয় তাহলে রিপল কাউন্টারই যথেষ্ট, কিন্তু যেখানে প্রতিটা ন্যানোসেকেন্ড গুরুত্বপূর্ণ সেখানে সিঙ্ক্রোনাস কাউন্টারের আসলে কোনো বিকল্পই নেই। এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো আমরা আলোচনা করছি, এগুলোর কিন্তু বাস্তব জীবনে অনেক বড় প্রভাব আছে।
একজন ইঞ্জিনিয়ারকে প্রত্যেকটা কাজের জন্য সঠিক কাউন্টারটা বেছে নিতে হয়, যেটা পারফরম্যান্স আর খরচের মধ্যে একটা সুন্দর ভারসাম্য রক্ষা করবে। যেমন ধরুন একটা সাধারণ রান্নাঘরের টাইমারের জন্য অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারই যথেষ্ট, কিন্তু একটা আধুনিক কম্পিউটারের প্রসেসরের জন্য যেখানে প্রতি সেকেন্ডে কোটি কোটি গণনা হচ্ছে, সেখানে সিঙ্ক্রোনাস কাউন্টার ছাড়া ভাবাই যায় না। শেষ পর্যন্ত এটা কিন্তু শুধু কাউন্টারের গল্প না, বরং পুরো ইঞ্জিনিয়ারিং জগতের একটা মৌলিক নীতির প্রতিফলন। প্রত্যেকটা ডিজাইনেই এই সরলতা আর গতির মধ্যে একটা ভারসাম্য খুঁজে বের করতে হয়। এটা কিন্তু একটা বেশ ভাবনার মতো প্রশ্ন। যখন সবকিছু দ্রুত থেকে আরও দ্রুত হচ্ছে, তখন কি এই সরল আর সাশ্রয়ী ডিজাইনের গুরুত্ব কমে যাচ্ছে, নাকি কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা সবসময়ই থাকবে? বা আবার বিষয়, তাই না?